প্রিয় ছাত্রছাত্রীরা, গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে মানুষের খাদ্য বলে তোমাদের যে পঞ্চম চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের আমি 38টি প্রশ্ন ও উত্তরের আলোচনা এখানে করব। এটা আমার পার্ট 1 ভিডিও। এরপরে আরও 38-এর পরে আবার বাকি যেটা থাকবে সেটা আমি পার্ট 2-এতে তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা যারা এই সপ্তম শ্রেণী ক্লাসে পড়ো তারা অবশ্যই জানো যে আমি এটা একটা চ্যানেলে আমি পরপর তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের যে পরপর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার অনুযায়ী অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। ভৌত পরিবেশের মধ্যে তাপ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, এই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা ওগুলো দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিতে পারো, কিংবা প্লে লিস্ট থেকে গিয়ে তোমরা পরপর পরিবেশ ও বিজ্ঞানের সপ্তম শ্রেণী গিয়ে সেখান থেকে সব কিছু দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের মানুষের খাদ্যের প্রথম পার্ট শুরু করছি 38টি প্রশ্ন ও উত্তর দিয়ে। তাহলে প্রথম প্রশ্ন, মানবদেহের শক্তির উৎস কী? মানবদেহের শক্তির উৎস হলো খাদ্য। 2 নম্বর প্রশ্ন, রোগ জীবাণুর আক্রমণ ঠেকাতে বা তাদের মারার জন্য শক্তি কী থেকে আসে? অর্থাৎ আমাদের শরীরে যে রোগ জীবাণু আছে সেটাকে আক্রমণটা ঠেকাতে বা তাদেরকে মারার জন্য যে আমরা শক্তিটা আসে সেটা কোথা থেকে আসে? সেটা আসে সুষম খাদ্য বা পুষ্টিকর খাদ্য। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খাই, যে পুষ্টিকর খাদ্যগুলো খাই, সেগুলো থেকেই আমাদের এই রোগ জীবাণু আক্রমণ ঠেকানো সম্ভব হয়। 3 নম্বর প্রশ্ন, রাতে কম দেখা খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? অর্থাৎ আমাদের যদি খাদ্যের আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম খাদ্যের কোনো উপাদানের কোনো ঘাটতি থেকে যায় তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ হয়। তো সেই হিসাবে রাতে কম দেখা এটা একটা রোগ। সেই রোগটা কোন খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? সেটা হচ্ছে আমাদের ভিটামিনের অভাবে আমরা এই রাতে কম দেখি। 4 নম্বর প্রশ্ন, চোখের কোণে ফ্যাকাশে খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? খনিজ মৌলের অভাবে এই রোগটা হয়। 5 নম্বর প্রশ্ন, ঠোঁটের কোণে ও জিভে ঘা খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? ঠোঁটের কোণে ও জিভে ঘা খাদ্যের ভিটামিনের অভাবে ঘটে। 6 নম্বর প্রশ্ন, মাড়ি ফোলা ও রক্ত পড়া খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? মাড়ি ফোলা ও রক্ত পড়া ভিটামিনের অভাবে ঘটে। 7 নম্বর প্রশ্ন, প্রায় হাড় ভেঙে যাওয়া খাদ্যের কোন উপাদানের অভাবে ঘটে? খনিজ মৌলের অভাবে ঘটে। 8 নম্বর প্রশ্ন, খাদ্যের প্রধান উপাদানগুলি কি কি? দেখো, খাদ্যের অনেকগুলো উপাদান আছে, সেগুলো কি কি? শর্করা বা কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের অপর নাম শর্করা, প্রোটিন, লিপিড বা ফ্যাট, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, আর আরেকটা আছে উদ্ভিজ্জ রাসায়নিক, যেটা আমরা ফাইটোকেমিক্যাল নামে পরিচিত হই। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে খাদ্যের প্রধান উপাদান। 9 নম্বর প্রশ্ন, দুটি কার্বোহাইড্রেট বা শর্করা সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য উৎসের উদাহরণ দাও। অর্থাৎ এমন দুটো কার্বোহাইড্রেটের উদাহরণ দিতে হবে যেগুলো উদ্ভিদ থেকে আমরা পাই। কি কি পাই? দেখো, চাল, গম, আলু, পাকা কলা, আপেল ইত্যাদি থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। 10 নম্বর প্রশ্ন, দুটি কার্বোহাইড্রেট বা শর্করা সমৃদ্ধ প্রাণীজ খাদ্য উৎসের উদাহরণ দাও। অর্থাৎ কার্বোহাইড্রেটের উদাহরণ দিতে হবে যেটা প্রাণী থেকে আমরা পাই। কি কি? মধু, দুধ ইত্যাদি, এগুলো সব আমরা প্রাণী থেকে পাই। 11 নম্বর প্রশ্ন, দুটি প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য উৎসের উদাহরণ দাও। অর্থাৎ দুটি খাদ্য উৎসের উদাহরণ দিতে হবে যেটা থেকে আমরা প্রোটিন পাই, অর্থাৎ সেটা কিন্তু উদ্ভিদ থেকে হতে হবে। তা কী কী পাই? দেখো, ডাল, সয়াবিন, মাশরুম এইসব থেকে আমরা প্রোটিন পাই। 12 নম্বর প্রশ্ন, দুটি প্রোটিন সমৃদ্ধ প্রাণীজ খাদ্য উৎসের উদাহরণ দাও। অর্থাৎ প্রাণী থেকে পাই এমন দুটি প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলতে হবে। মাছ, মাংস, ডিম, ছানা ইত্যাদি হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। 13 নম্বর প্রশ্ন, ফল ও সবজিতে খাদ্যের কোন উপাদান সবচেয়ে বেশি থাকে? ফল ও সবজিতে খাদ্যের জল উপাদানটা সবচেয়ে বেশি থাকে। 14 নম্বর প্রশ্ন, কয়েকটি খাদ্যের নাম লেখো যাদের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। অর্থাৎ কয়েকটা খাদ্যের নাম লিখতে হবে যাদের মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে। কি কি? দেখো, বিভিন্ন রকম ফল, টমেটো, শসা ইত্যাদির মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। 15 নম্বর প্রশ্ন, খাদ্যতন্তু যুক্ত কয়েকটি খাদ্যবস্তুর নাম লেখো। অর্থাৎ এমন কিছু খাদ্যবস্তুর নাম দিতে হবে যাদের মধ্যে খাদ্যতন্তু রয়েছে। আম, আপেল, পেঁপে, ডাঁটা শাক এগুলোর মধ্যে এই খাদ্যবস্তুর মধ্যে খাদ্যতন্তু থাকে।
16 নম্বর প্রশ্ন, চা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি খাদ্যতে কোন প্রকার প্রধান খাদ্য উপাদান থাকে? অর্থাৎ এই চা, পাকা আম, পাকা পেঁপের মধ্যে কোন প্রকার প্রধান খাদ্য উপাদানগুলো থাকে? এমনি তো যে কোনো তোমাদের উপাদানে ধরো চা, পাকা আম বা পাকা পেঁপে এগুলোতে সব রকমই থাকে, ভিটামিন থাকে, অল্প পরিমাণে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, কিন্তু প্রধান কোনটা অর্থাৎ সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? সেটা পাওয়া যায় হচ্ছে ফাইটোকেমিক্যাল। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, দুধে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? অর্থাৎ দুধের মধ্যে কোন কোন খাদ্য উপাদান থাকে? একটা থাকে প্রোটিন, খনিজ মৌল, শর্করা ইত্যাদি। এগুলো হচ্ছে বেশি পরিমাণে থাকে। এছাড়াও যেগুলো উপাদানগুলো আছে সেগুলোও থাকে, তবে সেগুলো কম পরিমাণের। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, গমে 18 নম্বর প্রশ্ন, গমে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? গমে কার্বোহাইড্রেট, খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন ইত্যাদি পাওয়া যায়। গমে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? তাহলে কী কী পেলাম? কার্বোহাইড্রেট, খনিজ মৌল, ভিটামিন, প্রোটিন ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, আমলকিতে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? আমলকিতে ভিটামিন, জল ইত্যাদি পাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, আপেলে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? আপেলে কার্বোহাইড্রেট, ভিটামিন, খাদ্যতন্তু, জল ইত্যাদি পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন, মাছে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায়? মাছে প্রোটিন, ভিটামিন, লিপিড, খনিজ মৌল ইত্যাদি পাওয়া যায়। 22 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট যুক্ত কয়েকটি দানাশস্য খাদ্যের উদাহরণ দাও। অর্থাৎ এমন কয়েকটা খাদ্যশস্যের উদাহরণ দানাশস্য খাদ্যের উদাহরণ দিতে হবে। দানাশস্য মানে যে সমস্ত খাদ্যের মধ্যে দানা থাকে, হ্যাঁ, সেটা আবার কার্বোহাইড্রেট হতে হবে। অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত কয়েকটা দানাশস্য খাদ্যের উদাহরণ দিতে হবে। কি কি? চাল, গম, জোয়ার, বাজরা ইত্যাদি। 23 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট যুক্ত কয়েকটি মূল ও কন্দ জাতীয় খাদ্যের নাম লেখো। অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত কয়েকটা মূল, অর্থাৎ কার্বোহাইড্রেট হতে হবে আর সেটা অবশ্য মূল ও কন্দ জাতীয় খাদ্য হতে হবে। যেমন আলু, গাজর, রাঙা আলু, বিটকপিও বলা যায়। এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত মূল ও কন্দ জাতীয় খাবার। 24 নম্বর প্রশ্ন, শর্করা প্রধানত কয় প্রকার ও কী কী? তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শর্করা হচ্ছে দুই ধরনের, যথা হচ্ছে কি গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। অর্থাৎ শ্বেতসারের অপর নাম হচ্ছে স্টার্চ। 25 নম্বর প্রশ্ন, অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে কি তৈরি হয়? অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে স্টার্চ বা শ্বেতসার তৈরি হয়। 26 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, গ্লুকোজ কিভাবে তৈরি হয়, এর কাজ কি? কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হবার পর সব থেকে ছোট ছোট কণাতে পরিণত হয়, এগুলোই হলো গ্লুকোজ। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় আমরা যখন খাবারগুলো খাই, সেগুলো আমরা যখন শরীরের মধ্যে হজম হয়ে যায়, হজম হওয়ার পরে সেটা খুব ছোট ছোট কণাতে পরিণত হয়, এইটাই হলো গ্লুকোজ। গ্লুকোজ থেকে শক্তি তৈরি হয়, যা দিয়ে আমরা দেহের বিভিন্ন কাজ করতে সক্ষম হই। অর্থাৎ এই গ্লুকোজ থেকে আমাদের শরীরের মধ্যে শক্তি তৈরি হয় এবং সেই শক্তি দিয়ে আমরা বিভিন্ন দেহের কাজগুলো করতে পারি। 27 নম্বর প্রশ্ন, মধুমেহ বা ডায়াবেটিস কি? এই মধুমেহ বা ডায়াবেটিস হচ্ছে এক ধরনের রোগ। কী জিনিসটা দেখো, গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা শরীরে কোষে কোষে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেটগুলো আমরা খেলাম সেগুলো থেকে তো গ্লুকোজ তৈরি হলো। সেই গ্লুকোজটা কী হয়, যে রক্তের মাধ্যমে সারা শরীরে কোষে কোষে ছড়িয়ে পড়ে। কিন্তু যখন ওই গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না, তখন ওই গ্লুকোজ রক্তে জমে যায়। অর্থাৎ ওর কাজ কী ছিল, যে রক্তের মাধ্যমে সারা শরীরে কোষে কোষে পাঠিয়ে দেওয়া। কিন্তু অনেক সময় কী হয়, রক্ত থেকে কোষে আর সেই গ্লুকোজটা নিয়ে যেতে পারে না। তখন কি হয়, গ্লুকোজের ভিতরেই ওই গ্লুকোজটা ওই রক্তের মধ্যে জমে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, ওর কাজ উচিত ছিল যে কোষের মধ্যে নিয়ে যাওয়া, কিন্তু যখন নিয়ে যেতে পারলো না, তখন সেই কোষের মধ্যে নিয়ে যেতে পারার জন্য রক্তের মধ্যেই ওই গ্লুকোজগুলো জমা হয়ে যাচ্ছে। জমা হয়ে সেটা কী হয়, রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হয়। এই অবস্থাকে আমরা মধুমেহ বা ডায়াবেটিস বলি। 28 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগকে কিভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? অর্থাৎ আমরা যদি ডায়াবেটিস রোগ হয়, সেটাকে আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি? সেটা করার জন্য আমাদের সঠিক খাদ্যাভ্যাস, অর্থাৎ নিয়মমাফিক সঠিক খাদ্যাভ্যাস, অর্থাৎ সঠিকভাবে ডাক্তাররা যেগুলো বলে দেবেন যে এই খাবারগুলো তোমাদের খেতে হবে, সেই সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। আর কায়িক পরিশ্রম বাড়াতে হবে, অর্থাৎ আমাদেরকে এক্সারসাইজ করতে হবে বা কিছু পরিশ্রম কাজ করতে হবে, করলে এই রোগকে আমরা এড়ানো সম্ভব হয়।
29 নম্বর প্রশ্ন, দুধের মধ্যে কোন শর্করা উপস্থিত থাকে এবং এর জন্য কি সমস্যা হয়? অর্থাৎ দুধের মধ্যে এক ধরনের শর্করা থাকে, সেটার নাম কি? দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা উপস্থিত থাকে, এর জন্য কি সমস্যা হয়? এর জন্য সমস্যা হয় দুধ হজম করতে অসুবিধা হয়। অনেক শিশুদের হয় বা অনেক প্রাপ্তবয়স্ক বা অনেক বৃদ্ধ বয়স্কদের এরকম হয়, দেখবে যে দুধ খেলে হজম হয় না। ঠিক আছে, এটা কী কারণে? কারণ ওই দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে, ওই শর্করাটা সকলে হজম করতে পারে না, তার জন্য কি হয়? আমাদের সমস্যা হয়। 30 নম্বর প্রশ্ন, মানবদেহের টেন্ডন ও লিগামেন্ট কি? এটি কি দিয়ে তৈরি? টেন্ডন ও লিগামেন্ট হলো মানুষের দেহের একটি অংশ যা খুব শক্ত দড়ির মতো। অর্থাৎ আমাদের শরীরে একটা অংশ, এটা খুব শক্ত দড়ির মতো, সেটা কিন্তু খুব টানলেও ছিঁড়বে না, এতই শক্ত। ঠিক আছে, এটি মানুষের দেহের প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের শরীরের প্রোটিন দিয়ে এটা তৈরি হয়। 31 নম্বর প্রশ্ন, মুরগি বা হাঁসের ডিমের কোন অংশ প্রোটিন দিয়ে তৈরি? অর্থাৎ মুরগি বা হাঁসের ডিম তোমরা দেখেছো, তার তো দুটো অংশ থাকে, একটা থাকে সাদা অংশ আর একটা কুসুম। তা কোনটা প্রোটিন দিয়ে তৈরি? সাদা অংশটা প্রোটিন দিয়ে তৈরি। 32 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এটা আসেই, যে মানুষের চুল ও নখে কোন প্রোটিন থাকে? মানুষের চুল ও নখে কেরাটিন জাতীয় প্রোটিন থাকে। 33 নম্বর প্রশ্ন, মানুষের পেশিতে কোন প্রোটিন থাকে? মানুষের পেশিতে অ্যাক্টিন, মায়োসিন এই প্রোটিনগুলো থাকে। 34 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। 35 নম্বর প্রশ্ন, রক্তের প্লাজমাতে কোন প্রোটিন থাকে? রক্তের প্লাজমাতে গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এগুলো থাকে। 36 নম্বর প্রশ্ন, কোলাজেন প্রোটিন মানবদেহের কোন অংশে থাকে? কোলাজেন প্রোটিন মানবদেহের অস্থি, টেন্ডন, লিগামেন্ট এর মধ্যে থাকে। 37 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রোটিনের কাজ লেখো। ঠিক আছে, প্রোটিনের কাজ জানতে হবে। দেখো, প্রোটিনের অনেক কাজ। কী কী কাজ? দেখো, প্রোটিন মানবদেহের শক্তি উৎপন্ন করতে, দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশির সংকোচনে, রোগ প্রতিরোধে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এতগুলো পয়েন্টের মধ্যে তোমরা যে কোনো 2-3টে মুখস্থ করে নেবে, নিলেই হবে। ঠিক আছে, এবার 38 ও শেষ প্রশ্ন, শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি সমস্যা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে বাত, কিডনি স্টোন ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যে বলে না যে কিডনিতে আমাদের পাথর জমেছে, ওই যে কিডনিতে স্টোন জমে। ঠিক আছে, এগুলো শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 38 পর্যন্ত প্রশ্ন সলভ করে দিলাম। এরপরে আমি 39 থেকে শুরু করব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশানগুলো পেয়ে যাও ভিডিওর। ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থেকো আর মন দিয়ে সবাই পড়াশুনো করো।